হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখিয়ে দেব মুড়ির পাকোড়া কি করে বানাতে হয়। এটা কিন্তু খুবই টেস্টি, ট্রাই নিশ্চয়ই করুন। আমি প্রথমেই এখানে 2 বাটি মুড়ি নিয়ে নিচ্ছি। 2 বাটি মুড়ি দিয়ে এখানে যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। প্রথমে আমি 2 বাটি মুড়ি দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে কিন্তু অবশ্যই আদা রসুন পেস্টটা ব্যবহার করবেন। আদা রসুন পেস্ট করার সময় ওর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম পেস্ট করার জন্য। এবার আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, তার সঙ্গে 4টে লঙ্কাকেও আমি কুচি করে রেখেছিলাম। আমি কিন্তু লঙ্কার পেস্ট আগেই ব্যবহার করেছি, তাও এখানে আমি লঙ্কা কুচি ব্যবহার করছি, কারণ লঙ্কার পেস্টটার সাথে সাথে লঙ্কা কুচি ব্যবহার করলে যখন এটা আপনি ফ্রাই করবেন লঙ্কাটা মুখে পড়বে এবং খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে। প্রথমে আমি সব কিছুকে হালকা হাতে মিক্সড করে নিলাম, তারপর এখানে আমি 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি আর একটা গোটা ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি। আমাকে কিন্তু খুবই আস্তে আস্তে এগুলো সব কিছুকে মিশিয়ে নিতে হবে। ডিমটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে এটা নাড়াচাড়া করছি যাতে ডিমটা পুরোপুরি মুড়ির সাথে মিশে যায়। ডিমটা আস্তে আস্তে মিশতে থাকলে দেখবেন মুড়িটাও কিন্তু ডিমের সাথে মিশে গেছে এবং ভিজে উঠেছে এবং পুরোটা একটু একটু করে মিশে যাবে। তাই জন্য আমাকে বেশ কিছুটা সময় ধরে হালকা হাতে এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি দেখুন এটাকে এভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করছি এবং এটাকে মিশিয়ে নিচ্ছি। মুড়ির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখুন, না করলে পরে কিন্তু খুবই মিস করবেন। আর পুরো রেসিপিটা অবশ্যই ভালো করে দেখুন যাতে কিভাবে করতে হয় এটা বুঝতে পারেন। আগে থেকে কিন্তু রেসিপিটাকে স্কিপ করে যাবেন না। দেখুন আমি নাড়াচাড়া করছি, করে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমাকে এটা টাইট করার জন্য একটা জিনিস ব্যবহার করতে হবে। আপনারা চাইলে ঝাল যদি বেশি খান এখানে আরও কিছুটা পরিমাণে লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি প্রয়োজন অনুসারে দিয়ে নিয়েছি। দেখুন মুড়িটা এবার অনেকটা পরিমাণে কমে এসছে। এবার কিন্তু আমি এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করব। কি ব্যবহার করব সেটা আপনারা অবশ্যই দেখে নিন। এবার আমি এটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে কিন্তু আমাকে অবশ্যই বেসনের ব্যবহার করতে হবে। বেসনটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু এটাকে আঠালো ভাব আসবে না এবং এটাকে বলের মতো আকার দেওয়া সম্ভব হবে না। তাই জন্য আমি এখানে প্রথমে 1 কাপের মতো বেসন দিয়ে নিচ্ছি। যদি আমার প্রয়োজন মনে হয় তবে আমি পরে আরও কিছুটা পরিমাণে বেসন এর মধ্যে দিয়ে নেব। প্রথমে আমি এটাকে দিয়ে ভালো করে আবারও বেসনটাকে সব কিছুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরোটার সাথে এই বেসনটা ভালোভাবে মিশে যায়। দেখুন আমার বেসনটা অনেকটা পরিমাণে মিশে গেছে, কিন্তু আমার মনে হয় আরও কিছুটা প্রয়োজন। তাই জন্য আরও সামান্য একটু পরিমাণ আমি দিয়ে নিলাম। দিয়ে আবারও এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমাকে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে যাতে বেসনটা সব কিছু মেশার সাথে সাথে জলের মধ্যে মিশে ভালো করে এটা তৈরি হয়। তাই খুবই সামান্য পরিমাণে জল আমি এখানে দিয়ে নিচ্ছি। জলটা কিন্তু আগেই বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু জল বেশি হয়ে গেলে এটার কিন্তু টাইটনেসটা চলে যাবে। তাই জন্য আমি খুব সামান্য পরিমাণে দিচ্ছি। যদি প্রয়োজন মনে হয় পরে আমি আবার একটু দিয়ে নেব। দেখুন আমার পুরোটাই মাখা হয়ে গেছে, আমার আর জলের প্রয়োজন হয়নি। এবার আমি হাত দিয়ে এটাকে একটা একটা করে বলের আকারে গড়ে নেব। আমি কিছুটা করে পরিমাণ নিচ্ছি এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বলের আকার করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা অন্য কোনো শেপেও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার এটা মুড়ি দিয়ে করা বলে মনে হলো বেশ সুন্দর বলের মতো করলে দেখতে বেশ ভালো হবে, তাই জন্য কিন্তু আমি এটা বলের আকারে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু অন্য কোনো লম্বা শেপও দিতে পারেন মিষ্টির ধরনের। দেখুন আমি এইভাবে অনেকগুলো বল করে নিচ্ছি, করে আমি কিন্তু বলগুলোকে একসাথে বানিয়ে নেব। তারপরে আমি এগুলো ভাজার জন্য ছাড়বো। দেখুন বলগুলো আমার কীরকম দেখতে লাগছে। এবার কিন্তু আমি বাকিটা করে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে
একটা একটা করে বল সেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পুরোপুরি ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি পুরো ডিপ ফ্রাই করার মতো তেল নিইনি। আমি কিছুটা কম পরিমাণে তেল নিয়েছি। একটা পাশ ভাজা হলে উল্টে তারপরে আমি আরেকটা পাশ ভেজে নেব। আমি এখানে মোট 5টা ছেড়েছিলাম। এবার আমি কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। এটাকে কিন্তু আগেই নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা পাশ কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু হালকা কোনো জিনিস দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমার একটা পাশ লালচে ভাব এসছে, তাই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টে দিলাম। দিয়ে আরেকটা পাশও যাতে ভালো করে ভাজা হয় তার জন্য রেখে দিচ্ছি। আমাকে কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু বাইরের পোর্শনটা লালচে ভাব চলে আসবে এবং পুড়ে উঠবে, কিন্তু ভেতরের পোর্শনটা কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে। তাই জন্য আমি এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে রেখে একটু একটু করে ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এটা খুব সুন্দর রং চলে এসছে, এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কড়াই থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপরে কিন্তু আমি আবারও যে বাকি পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা এইভাবেই বলের আকারে গড়ে আমি রেখে দিয়েছিলাম, সেটাকেও কিন্তু আমি ছেড়ে দেব ভাজার জন্য। আমি দেখুন এখানে এগুলো তুলে নিচ্ছি। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেবেন অথবা একটা টিস্যুর মধ্যে রেখে দেবেন, তাতে কিন্তু তেলটা টিস্যুতে চলে যাবে এবং তাতে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই খাওয়ার সময় কম লাগবে। এবার বাকি যে 4টে আমার কাছে বানানো রেডি ছিল সেগুলো আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এইভাবে কিন্তু আমি সবগুলোকে দুবারে ভেজে নেব। তার মানে বুঝতেই পারছেন যে পরিমাণ মুড়ি আমি ব্যবহার করেছি তাতে মোট 9খানা আমি পাকোড়া বানাতে পেরেছি। দেখুন আমার পাকোড়া কিন্তু পুরোপুরি রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে আমার ভিডিওটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।